আন্দোলন সংগ্রাম দেখলে অনেকে হয়তো বিরক্ত হন, স্বাভাবিক, রাজপথে জ্যাম হয় বা নানা রকম সমস্যা হয়। আবার অনেকে মনে করেন আন্দোলন তো আন্দোলনই, এটি তো বিভিন্ন সময় হয়, এটি সাধারণ বিষয়। কিন্তু এই মানুষগুলোর, এই যে তরুণ যুবকদের আন্দোলনের পেছনে আছে অনেক কান্না, অনেক চোখের পানি, অনেক পরিবারের হাহাকার। আমরা 5 থেকে 7 লক্ষ টাকা দিছি, এখন সেটা দাঁড়িয়ে 10 লক্ষ টাকা হয়েছে। এখন কেউ বাড়ি বিক্রি করে দিছে, কেউ সুদের উপর দিছে। এখন একটা লোক বাড়িতে যেতে পারতেছে না শুধু ঋণের কারণে। কেন আমাদের এই অবস্থা হবে? আর এই আন্দোলনের পেছনে আছে বহু তরুণ যুবকের আত্মগোপনে থাকার অসহায়ত্বের গল্প। ধার দেনা করে টাকা আনছি, আজকে দেনার দায়ে একটা ছেলে একটা মেয়ে দুইটা বাচ্চা নিয়ে আমি পলাতক অবস্থায় আছি। আমি বাড়িতে যেতে পারি না, পরিবার পরিজনের সাথে কথা বলতে পারি না। প্রবাস তথ্য কেন্দ্রের আজকের এই পর্বটি মূলত শুধু তথ্য নয়, তথ্যের সাথে কিছু পর্যবেক্ষণ এবং কিছু বিশ্লেষণ। আর যারা নতুন যুক্ত হয়েছেন, পরবর্তী যে কোনো আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে পারেন। প্রবাস তথ্য কেন্দ্র ফেসবুক পেজে লাইক দিয়ে বা ফলো করে আপনারা যুক্ত থাকতে পারেন। এই কর্মীদের আসলে কি নামে বলা যেতে পারে? সাধারণত বলা হয় সেই 18,000 কর্মী যারা সকল প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও 2024 সালের 31 মে নির্ধারিত সময়ের মধ্যে যেতে পারেননি মালয়েশিয়ায়। কারণ 31 মে 2024 ছিল বেঁধে দেওয়ার সময় মালয়েশিয়া সরকারের। এরপর আর বিদেশি কর্মীরা তারা যেতে পারেননি। এটা হচ্ছে এদের পেছনের কথা। এরপরে 3টি সরকার পরিবর্তন হয়ে গেছে, এই কর্মীদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। দফায় দফায় রাস্তায় এসেছে। যেই রিক্রুটিং এজেন্সি, 2টি রিক্রুটিং এজেন্সি অন্ততপক্ষে এই কর্মীদের বিদেশে পাঠানোর সাথে সম্পৃক্ত বা যুক্ত। একটি হচ্ছে মালয়েশিয়ার সেই তথাকথিত 100 রিক্রুটিং এজেন্সির যেই সিন্ডিকেট বা একটি গ্রুপ, আরেকটি হচ্ছে আরও প্রায় 750 রিক্রুটিং এজেন্সির মধ্যে কোনো এজেন্সি এই কর্মীদের কাছে টাকা পয়সা, পাসপোর্ট নিয়ে ওই এজেন্সি বা সিন্ডিকেটের কাছে তুলে দিয়েছে। অর্থাৎ এই যে 5.5 লাখ, 6 লাখ বা 5 লাখ টাকা যেটি হোক না কেন, এই টাকাটি মূলত 2টি ভাগে ভাগ হয়ে গেছে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর মধ্যেই। সরকার কি করেছে? অন্ততপক্ষে 4 দফা নীতিমালা বা নিয়ম বা পদ্ধতি পরিবর্তন করেছে। এই কর্মীদের টাকা কে ফেরত দেবে? ওই যারা ভিসা প্রসেস করেছে সেই 100 রিক্রুটিং এজেন্সি, নাকি যারা কর্মীদের কাছ থেকে এই 4 লাখ 5 লাখ টাকা নিয়ে ওই প্রসেসিং করার জন্য সিন্ডিকেটের কাছে দিয়েছে, তারা টাকা ফেরত দেবে? এ নিয়ে দফায় দফায় নিয়ম বা নীতিমালা পরিবর্তন করেছে, পদ্ধতি পরিবর্তন করেছে। কর্মীরা একবার গিয়েছে এই এজেন্সির কাছে, আর একবার গিয়েছে এই এজেন্সির কাছে। এভাবে ঘুরতে ঘুরতে এমনও উদাহরণ আছে, একজন বলে ফেলেছেন যে 100 বার তিনি এজেন্সির কাছে গিয়েছেন কিন্তু টাকা পয়সা ফেরত পাননি। শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, ওনারা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিমের সাথে আলোচনা করে এই কর্মীদের আবারও নেওয়ার জন্য একটি প্রতিশ্রুতি দেওয়া হয় বা ঘোষণা দেওয়া হয়। সেখানে যাচাই বাছাই শেষে 7,800 মতো কর্মী তারা মালয়েশিয়াতে নেবে। সরকারি রিক্রুটিং এজেন্সি একমাত্র বোয়েসেল, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, এটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরই একটি প্রতিষ্ঠান, কোম্পানি। সেই বোয়েসেলের মাধ্যমে এই কর্মীদের মালয়েশিয়াতে পাঠানোর জন্য সিদ্ধান্ত হয়। কিন্তু বোয়েসেল শুধুমাত্র কনস্ট্রাকশন খাতে এই কর্মীদেরকে মালয়েশিয়া পাঠাবে এই বিজ্ঞপ্তি দেয়, সাথে 1,62,500 টাকা নতুন করে অভিবাসন ব্যয় নির্ধারণ করে দেয়। আগে তো 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা দিয়েছে কর্মীরা, এরপর নতুন করে 1,62,000 টাকা তাদেরকে দিতে হবে। আবার তাদেরকে প্রশিক্ষণ নিতে হবে, সিআইডিবির সার্টিফিকেট নিতে হবে। এরপরেও কবে তারা মালয়েশিয়াতে যেতে পারবেন, আদৌ পারবেন কিনা, সেই নিশ্চয়তা বোয়েসেলের পক্ষ থেকে আসলে দেওয়া হয়নি বা দেওয়ার আসলে সুযোগও নেই। আগে তো 5 লাখ দিয়েছি, এখন কেন গভর্নমেন্টে আমাদেরকে 1,62,500 টাকা বলতেছে? তাহলে তো আমি আগের যে ইমো সিগনেচার দিল, এই সিগনেচারই এখন পর্যন্ত বলবৎ রয়ে গেছে, এই সিগনেচার তো বাতিল হয় নাই। এখন যেই সমস্যাটির সমাধান হতে পারত সেই শুরুতে, কিভাবে? যেহেতু 2টি রিক্রুটিং এজেন্সি এই কর্মীদের মালয়েশিয়ায় পাঠানোর জন্য যুক্ত, একটি হচ্ছে সিন্ডিকেটের 100 রিক্রুটিং এজেন্সি, তারা ভিসা প্রসেস করেছে, আরেকটি হচ্ছে কর্মীদের কাছ থেকে যারা টাকা, পাসপোর্ট নিয়ে প্রসেস করার জন্য দিয়েছে। সেই 2টি রিক্রুটিং এজেন্সিকে মধ্যস্থতা করে সরকারের পক্ষ থেকে একটি পরিষ্কার ঘোষণা দিয়ে এই কর্মীদের টাকা, পুরো টাকা হয়তো দেওয়ার বাস্তবতা যদি নাও হতো, অন্ততপক্ষে 80%, 70% বা 90% টাকা কর্মীদের যদি ফেরত দেওয়ার ব্যবস্থা মন্ত্রণালয় করত সেই প্রথম দিকে, তাহলে হয়তো রিক্রুটিং এজেন্সিগুলো তখন সেটি দিতে বাধ্য থাকতো, অথবা অনেকে আন্তরিকতার সাথেও দেওয়ার চেষ্টা করতেন।
কারণ অনেকেই তো ব্যবসা করেছেন, কিন্তু হয়তো এই একাকী রিক্রুটিং এজেন্সি 1 2 5 কর্মী হয়তো ছিল ওই সময়। কিন্তু মন্ত্রণালয় সেটি না করে দফায় দফায় নিয়ম পরিবর্তন করলো, পদ্ধতি পরিবর্তন করলো, শেষ পর্যন্ত মন্ত্রণালয় দায়িত্ব নিল এদেরকে পাঠাবে সরকারিভাবে। সরকারের এই ঘোষণার পর হাততালি পেয়েছে সরকার। খুবই আমাদের উপদেষ্টারা বা সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো বাহাবা নিয়েছেন, তারা মালয়েশিয়াতে পাঠাবে এই কর্মীদের। কর্মীরাও আশায় বুক বেঁধে অপেক্ষা করতে থাকলেন, শেষ পর্যন্ত বোয়েসেলের কাছে গেল। এখন প্রশ্ন হলো, বোয়েসেলের কি আসলেই সেই সক্ষমতা আছে যে মালয়েশিয়া থেকে 7,000 8,000 কর্মীর চাহিদাপত্র বা ডিমান্ড আনবে কোনো কোম্পানি থেকে? বোয়েসেলের এই মার্কেটিংটা কে করবে? বোয়েসেল এখন পর্যন্ত কতগুলো ডিমান্ড বা চাহিদাপত্র, কয়জন কর্মী পাঠানোর ভিসা বা চাহিদাপত্র তাদের কাছে আছে? কর্মীরা এখন আন্দোলন করছে কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। সরকার এই দায়িত্বটা ঘাড়ে নিয়েছে, নেয়ার পরে তারা কি আর কোনো খোঁজ খবর নিয়েছে? হঠাৎ করে ভয়েসেল থেকে একটা মেসেজ আসছে ট্রেনিং করার জন্য 15 দিনের। তো আমাদের 15 দিনের ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরেও আমরা কেন 1.5 থেকে 2 মাস ট্রেনিং শেষ হয়ে গেছে, এখনো আমাদের কোনো প্রসেসিং হচ্ছে না। আমরা মন্ত্রণালয়ে গেলে আমাদের বলে কি, তোমাদের কাজ তোমরা আসিফ নজরুল স্যারের কাছে আমরা কিছু জানি না। আমরা কেন, আমরা কি 5 থেকে 6 লক্ষ টাকা দিচ্ছি, এই জন্য আমাদের এটা কি অপরাধ? তার পরবর্তীতে 4 দিন বা 5 দিন পরে ফোন দিয়ে বলতেছে তোমরা যে যাবা, ঠিক আছে 1,62,500 টাকা লাগবে। তখন বলছি কেন, আমাদেরকে 69,000 টাকা দিতে হবে, 1,62,000 টাকা। এবং কারা যাবে এবং নতুন করে ইন্টারভিউ দিয়ে যেতে হবে। আমরা তো ইন্টারভিউ দিতে না, ইন্টারভিউ দেওয়ার ইচ্ছে থাকলে তো আমরা আগে না করতাম। এখন আমরা কিভাবে দেবো? সবাই তো কেউ লেখাপড়া করে, কেউ চাকরি করে, কেউ তো রাজমিস্ত্রির কাজ করে নাই এবং কৃষি কাজ করে নাই। যেমন আমি কৃষি কাজ জানি না, তাহলে আমি কিভাবে কৃষি কাজে যাব? একটি পরিবার যখন গরু ছাগল বিক্রি করে, জমি বিক্রি করে, সুদ করে, লোন করে, ধার করে 5 লাখ 6 লাখ টাকা, 5 লাখ 6 লাখ টাকা, চিন্তা করেন, যখন কারো হাতে তুলে দেয়, সেই টাকার সুদ, সেই টাকার লোনের পরিশোধের চাপ, সেই পাওনাদারের যেই বাড়িতে যাওয়া, সামাজিকভাবে যেই হেয় প্রতিপন্ন হওয়া, এবং মাসের পর মাস এবং বছরও পার হয়ে গেছে, প্রায় 1.5 বছরের মতো হয়ে যাচ্ছে, আর অনেকে তো আরও আগে টাকা পয়সা জমা দিয়ে রেখেছেন। কিন্তু সেই কষ্ট, সেই যন্ত্রণা, সেই বেদনা, এটি আসলে সাধারণভাবে কেউ বুঝবেন না। যারা এই সেক্টর নিয়ে কর্মীদের সাথে নিবিড়ভাবে না মিশেছেন, না কাজ করেছেন, যারা কর্মীদের জায়গায় নিজেকে দাঁড় না করিয়ে চিন্তা করবেন, তারা বুঝবেন না। বাতাস ইন্টারন্যাশনাল তার এজেন্সি, তিনি আর কি সাব এজেন্সি দিয়ে কাজ করছে। তা আমরা যেদিন 31 মে যাইতে পারলাম না, এই অফিসে আমাদের অনেক ঘুরাইছে, পাসপোর্টটা পর্যন্ত চাইছি, আমরা দেয় নাই। মালয়েশিয়ার সরকার প্রধান যেহেতু এটি কথা বলেছে বাংলাদেশ সরকার প্রধানের সাথে, তাদের দেশের যেই সরকারি সংস্থাগুলো আছে, তাদের যে মানব সম্পদ মন্ত্রণালয়ের যেই দপ্তরগুলো আছে, তাদের দেশেও তো রিক্রুটিং এজেন্সি আছে, তাদের মাধ্যমে তো পরিষ্কারভাবে অন্ততপক্ষে 7,000 8,000 10,000 চাহিদাপত্র, যেহেতু কনস্ট্রাকশন খাতে বা এগ্রিকালচার বা অন্যান্য যে খাতে হয়তো তারা কর্মী নেবে, এই বোয়েসেলের মাধ্যমে তারা পাঠানোর কথা বলেছে যেহেতু, কিন্তু সেই চাহিদাপত্র বোয়েসেল আনার বিষয়ে আসলে কী পদক্ষেপ নিচ্ছে কর্মীদেরকে, সেটি আসলে পরিষ্কার করে বলা উচিত। কর্মীদেরকে আর রাস্তায় দয়া করে নামাবেন না আপনারা, এই কর্মীদেরকে আর দয়া করে অপেক্ষা করাবেন না। রিক্রুটিং এজেন্সির দায় দায়িত্ব যেহেতু সরকার নিয়েছেন, উল্টো রিক্রুটিং এজেন্সিকে জরিমানা করা হয়েছে, তাদেরকে টেবিলের নিচ দিয়ে উপর দিয়ে নানা রকম লেনদেন করা হয়েছে। আমি এগুলো হয়তো সেইভাবে, যেহেতু এই সেক্টর নিয়ে আমি মানে সাংবাদিকতার বাইরেও একজন কল্যাণ কর্মী হিসেবে কাজ করার চেষ্টা করি, যেই কারণে হয়তো অনেক সময় খুবই একেবারে ওই হাততালি পাওয়ার মতো কথা বলা বা তথ্য দেওয়া বা বাহাবা পাওয়ার মতো, মানে ভাইরাল হওয়ার মতো তথ্য কথা আমি সাধারণত বলি না। আজকে একটু বিশ্লেষণ এবং পর্যবেক্ষণ করতে বাধ্য হলাম এই কারণেই যে এই কর্মীদের আসলে মালয়েশিয়াতে যাওয়ার দিনক্ষণ বা সঠিক সময় বা সঠিক পদ্ধতি বোয়েসেল আদৌ পারবে কিনা, এ নিয়ে অনিশ্চয়তা রয়েছে, এটি বাস্তবতা। কিন্তু কেন এই কর্মীদের এই ভোগান্তি, কেন এই কর্মীদেরকে এইভাবে রাস্তায় নামতে হবে, এই প্রশ্ন নিশ্চয়ই সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর নিজেদের কাছে করা উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।